যে একটি ভালভ স্প্রিং পরিদর্শন, পরীক্ষা ও প্রতিস্থাপনের পদ্ধতি বর্ণনা করুন। তাহলে আমাদের এই একটা ভালভ স্প্রিং কি কি সমস্যা হয়, কিভাবে পরীক্ষা করে, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো দেখো এখানে একটা ভালভ, এই ভালভ কালেজ স্প্রিং ক্যাপ বা স্প্রিং রিটেইনার বলে এটা, সেগুলো আমরা এটাতে লক করা হয়। গত ক্লাসে দেখেছি যে এটাতে লক করা হয়। তো এখন আমাদের এই যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি এখানে, এই চিত্রটাকে যদি আমি একটু বড় করি, দেখো চিত্রটা এখন বুঝে যাবে। দেখো এই জায়গায়, সরি ঠিক আছে। দেখো এখানে এই যে আমার এটা থ্রি স্কোয়ার বা ট্রাই স্কোয়ার, এই ট্রাই স্কোয়ারের মাধ্যমে একটা যদি আমরা ভালভ স্প্রিংকে এখানে রাখি, তাহলে কিন্তু এই জায়গায় ভালভ স্প্রিংটা কত দৈর্ঘ্য আছে এই ট্রাই স্কোয়ারের দ্বারা আমরা কী করতে পারবো, এর দৈর্ঘ্য দেখতে পাবো। একটা নতুন ভালভ স্প্রিংয়ের দৈর্ঘ্য আর এই স্প্রিংয়ের দৈর্ঘ্যের মধ্যে কিছু তফাৎ আছে। হ্যাঁ, এটা দেখা যাবে যে দৈর্ঘ্য কিছুটা কমে যাবে, ঠিক আছে। তারপরে এটা বাঁকা হয়ে যাবে। হ্যাঁ, এইখানে মাঝখানে ফাঁকা থাকবে, অর্থাৎ এটা স্টেট একদম স্ট্রেট থাকবে না, এটা বাঁকা হয়ে যাবে। এগুলো আমাদের যদি বাঁকা হয়ে যায় সেটা আমরা ব্যবহার করা যাবে না। এই যে দেখো, এই যে এখানে দৈর্ঘ্য পরিমাপ, এই যে দেখো দৈর্ঘ্য পরিমাপ কত সেটি এখানে দেখানো হয়েছে। তারপরে এটা এই যে নিচের অংশে যে বসানোর পরে এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, দেখো কতটুকু গ্যাপ, এই যে এখানে বাঁকা হয়ে গেছে। এই বাঁকা হয়ে গেলে এটা বাতিল করতে হবে। এটা একটা ট্রাই স্কোয়ার, এই ট্রাই স্কোয়ারের সাথে এটা সংযুক্ত করা হয়েছে। এই বাঁকা হয়ে গেলে এটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। একটি ভালভ স্প্রিং পরিদর্শন, পরীক্ষা পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতিটা আমরা একটা ভিডিও আকারে এখন একটু দেখব। We're going to talk about the springs in the cylinder head and দেখো এখানে আমাদের যে এই যে ভালভ স্প্রিং, এই যে কিছু ভালভ স্প্রিং আছে, এইখানে ভালভ স্প্রিংগুলি আছে। ক্লাস নিচ্ছি আমি, পরে কথা বলি। তাহলে দেখেন এখানে আমাদের এই যে ভালভ, এটা একটা ইনলেট ভালভ আর একটা এক্সিট ভালভ দেখাচ্ছে। যে এই জায়গায় বড়টা হচ্ছে ইনলেট ভালভ, ছোটটা হচ্ছে এক্সিট ভালভ। এইগুলি আমরা কি করব, এই যে ভালভটা, এই ভালভ স্প্রিংটা এখান থেকে খুলে নিব। এই যে ভালভ স্প্রিংগুলি খোলা হয়েছে এবং প্রত্যেকটা এক সারিতে রাখা হয়েছে। এখন উপরে যদি আমি একটা কিছু রাখি, যদি কোনোটা নিচু থাকে, তাহলে কিন্তু আমরা সহজে দেখতে পারবো যে ভালভের এই কোনোটা স্কোয়ারনেস টেস্ট ঠিক আছে কিনা। এই যে ট্রাই স্কোয়ার দিয়ে আমরা কি করতেছি, যে এর যে স্টেট কোনো বাঁকা আছে কিনা সেটা পরীক্ষা করা হচ্ছে। হ্যাঁ, আর এটার হাইট, অর্থাৎ এটা স্লাইড আছে, নিচের যে এটা আছে ওটাতে আমরা এটা হাইট আমরা নিতে পারি। আর যে এটা এখান থেকে আমরা দেখতে পারি যে এটা ফাঁকা কত, আর এটা হাইটনেস কত, কোনটার হাইটনেস কমে গেছে, কোনটার হাইটনেস বেড়ে গেছে, সেটা আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। উপরে যদি আমি এইভাবে রাখি, তাহলে কোনটা আমার উঁচু কোনটা নিচু সেটা আমি দেখতে পাবো। তারপরে এই যে এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে আমার একটা ভালভ স্প্রিং টেস্টার। এই ভালভ স্প্রিং টেস্টার দিয়ে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ এটাকে চাপ প্রয়োগ করা হবে। এই নির্দিষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করার পরে কি পরিমাণ প্রেশার পিএসআই দেখাবে, কি পরিমাণ প্রেশার আমার দেখাবে, সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে কি পরিমাণ প্রেশার, অর্থাৎ কি পরিমাণ প্রেশার এখানে শো করতেছে। এই যে নিচের যে গেজ আছে, এই যে গেজ এখানে দেখাচ্ছে যে পিএসআই দেখাচ্ছে, যেখানে 60 পিএসআই।
এটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ আমার থাকতে হবে, এই নির্দিষ্ট পরিমাণ চাপানোর পরে নির্দিষ্ট পরিমাণ প্রেশার আমার শুরু করতে হবে, তাহলে এই বাল্ব স্প্রিংটা ঠিক আছে। অর্থাৎ আমি যত নিচের দিকে চাপাবো এটা তত বেশি পিএসআই আমার দেখাবে। অর্থাৎ এটা ম্যানুয়ালের সাথে মিলাইতে হবে, এই জায়গায় যে ম্যানুয়ালের সাথে মিলাইতে হবে যে আমি কি পরিমাণ এটা চাপ প্রয়োগ করলাম, কি পরিমাণ চাপ প্রয়োগ করলাম এবং কি পরিমাণ, এই যে দেখো যে আমি যদি 1 ইঞ্চি চাপ পাই, অর্থাৎ বাল্বের দৈর্ঘ্য যদি 1 ইঞ্চি থাকে, স্প্রিংয়ের দৈর্ঘ্য যদি 1 ইঞ্চি থাকে, সেই ক্ষেত্রে আমার এখানে 220 পিএসআই কাছাকাছি, যে ধরলাম 215 পিএসআই, তো 215 পিএসআই বা 16 পিএসআই, 216 পিএসআই আমার এখানে শুরু করতেছে। অর্থাৎ বাল্ব স্প্রিংটাকে যদি আমি 1 ইঞ্চি পরিমাণ দৈর্ঘ্য রাখি, হ্যাঁ, তাহলে আমার এইখানে আমার দেখাচ্ছে 216 পিএসআই। এটা আমার ম্যানুয়ালের সাথে মিলিয়ে দেখতে হবে যে দৈর্ঘ্য যখন 1 ইঞ্চি তখন প্রেশার কত, তাহলে দৈর্ঘ্য কমবে, এখানে আমার চাপের পরিমাণ বাইরে যাবে, এই যে গেজে যে চাপের পরিমাণ। তাহলে যখন দেখলাম যে আমাদের 200 পিএসআই হয়, 216 পিএসআই যখন হয়, তখন স্প্রিংয়ের দৈর্ঘ্য থাকে 1 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি দৈর্ঘ্যের জন্য প্রেশার 216 পিএসআই। এটা গ্রহণযোগ্য কিনা সেটা ম্যানুয়ালের সাথে মিলিয়ে দেখতে হবে, অর্থাৎ প্রস্তুতকারী কোম্পানির সাথে মিলিয়ে দেখতে হবে যে এটা আমার ঠিক আছে কিনা। তাহলে আমরা প্রস্তুতকারী কোম্পানির সাথে মিলিয়ে দেখবো যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে স্প্রিং ব্যবহার করা যাবে, আর যদি ঠিক না থাকে তাহলে স্প্রিং বাতিল করতে হবে। তাহলে আমরা এখন আমাদের ইয়েতে চলে যাই, আলোচনায় চলে যায়। এই যে দেখো, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাল্ব স্প্রিং এর দৈর্ঘ্য পরীক্ষা, তারপরে এটা স্কোয়ারনেস টেস্ট, অর্থাৎ সেটা স্কোয়ার আছে কিনা বা মাঝখানে কোনো একটা স্প্রিং বেঁকে গেছে কিনা বা গ্যাপ আছে কিনা সেটা দেখতে হবে। আর দেখতে হবে প্রেশার টেস্ট, অর্থাৎ একটা প্রেশার দিয়ে, আমরা যে চিত্রে দেখালাম এর আগে, যে একটা মেশিন দিয়ে আমরা প্রেশার দিয়ে দেখতে হবে, সেই প্রেশার টেস্টটা দেখতে হবে। যে ভিডিওতে যে আমরা দেখেছি প্রেশার টেস্ট, সেটা প্রেশার টেস্ট করে কত পিএসআই দেখায় সেটা দেখতে হবে। তারপরে দেখো, এখন বাল্ব সিট সন্নিবেশ প্রতিস্থাপন এবং নতুন সন্নিবেশ, অর্থাৎ বাল্ব সিট কি করতে হবে, রিপ্লেস করতে হবে এবং নতুন একটা বাল্ব সিট লাগাতে হবে। অর্থাৎ বাল্ব সিট একটা, এই যে বাল্ব সিট আছে, এই বাল্ব সিটটা কি করতে হবে, উঠিয়ে ফেলতে হবে। এই সিটটা উঠানোর জন্য এটাকে হিট দিতে হবে, হিট দিয়ে এটাকে নিচের দিকে কোনো একটা টেস্টার জাতীয়, মানে স্ক্রুড্রাইভার, ফ্ল্যাট স্ক্রুড্রাইভার জাতীয় জিনিস, এটাকে যদি আমি এই দিক দিয়ে ধাক্কা দিই, তো এই সিট, এটা ইনসার্ট, এটা খুলে যাবে। অর্থাৎ এটা একটা জিআই পাইপ কেটে কেটে চুরির মতো বানালে যেরকম হয়, সেটা হচ্ছে বাল্ব সিটের মতো হবে। এই বাল্ব সিটের এই অংশটাকে কি করতে হবে, এই সিটের এই অংশটাকে খুলে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, এই যে অংশটা হচ্ছে আমার কি, এই অংশটা হচ্ছে সিট, তাই না? এই বাল্ব সিট অংশটা আমার কি করতে হবে, খুলে ফেলতে হবে। এই বাল্ব সিট অংশটা খুলে ফেলে নতুন একটা সিট বসাইতে হবে। নতুন সিট বসিয়ে তারপরে যে বাল্ব সিট গ্রাইন্ডার আছে, যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা হয়, এটা একটা স্টোন, বাল্ব সিট গ্রাইন্ডিং স্টোন, এটাতে সিট কাটা হয়। পরবর্তী যে ভিতরের ক্লাসগুলি আমরা পরবর্তী অধ্যায়ে আমরা কীভাবে সিট কাটতে হয় সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো, তো এখানে আমাদের তাহলে আমরা এখান থেকে শিখলাম যে বাল্ব সিট এটা আগলা ভাবে থাকে, আবার কোনো ইঞ্জিনে বাল্ব সিট একদম ঢালাই করা থাকে হেডের সাথে। যেটা আগলা ভাবে থাকে সেটাকে আমরা বলি ইনসার্ট। এই ইনসার্টটা দীর্ঘ সময় চলার কারণে, এই যে দেখো, এই জায়গায় 45 ডিগ্রি অ্যাঙ্গেল নষ্ট হয়ে গেছে, এটা গোলাকার হয়ে গেছে। এই জায়গায়, এই গোলাকার হয়ে গেলে এই জায়গায় আমাদের কি করতে হবে, আবার নতুন করে কেটে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটতে হবে, যেটা গ্রাইন্ডিং স্টোন দিয়ে। অর্থাৎ বাল্ব সিট ইনসার্টটা খুলে ফেলে নতুন একটা সিট ইনসার্ট বসিয়ে এই আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিতে হবে। তো প্রথমে আমরা সিট ইনসার্ট চেঞ্জ করবো না, প্রথমে কয়েকবার আমরা বাল্ব সিটটা আমরা কি করবো, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটবো। যখন দেখবো যে একদম গর্ত হয়ে গেছে কাটতে কাটতে, তখন আর এটা কাটবো না, এটাকে সিটটাকে, বাল্ব সিট ইনসার্টটাকে খুলে ফেলে নতুন একটা সিট ইনসার্ট আমরা চাপ দিয়ে বসাই দেবো।
তাহলে বাল্ব সিট ইনসার্ট সম্পর্কে আমাদের যে আলোচনা সেটা হইল। এখন দেখো যে টেপেড ক্লিয়ারেন্স আই হেড, এল হেড, টি হেড, এফ হেড ইঞ্জিনের যে টেপেড ক্লিয়ারেন্স, এই টেপেড ক্লিয়ারেন্সের এই জায়গায় দেখো যে এই জায়গায় এটা হচ্ছে টেপেড ক্লিয়ারেন্স, এখানে গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, এই গ্যাপটা আমার কম বেশি হইলে ইঞ্জিনের কী হবে, বাল্ব তার সিটে ঠিক মতো বসবে না। অর্থাৎ এই যে পুশর যখন উপর দিকে ধাক্কা দেয় রকারামের এই প্রান্ত নিচের দিকে নেমে যায়, এবং রকারামের এই প্রান্ত যখন নিচের দিকে নেমে যায় তখন কি হয়, তখন বাল্ব তার সিট থেকে খুলে যায় এবং বাল্ব খুলে যায়। অর্থাৎ এই যে দেখো পরের চিত্রে এই যে স্প্রিং, এই স্প্রিংটা সংকুচিত হয়ে এর ভিতরে যে বাল্ব আছে, এর ভিতরে কি আছে, এরকম বাল্ব আছে, এর ভিতরে এরকম বাল্ব আছে, এই বাল্বটা কি হয়, খুলে যায়, এই বাল্বটা খুলে যায়, হ্যাঁ, এরকম বাল্ব আছে। তাহলে এই বাল্বটা খুলে যায়, ঠিক আছে, এই বাল্বটা খুলে গেলে তখন আমার তখন দেখো এইখানে আমার এই বাল্বটা খুলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গায় যে সিট আছে, বাল্ব সিট আছে, সিটের সাথে বসে যায় যখন এটা ফ্রি থাকে, হ্যাঁ, এই যে এখানে সিট থাকে, এখানে এরকম সিট থাকে, বাল্ব সিট, এরকম বাল্ব সিট থাকে, এই সিটের মধ্যে বসে যায় স্প্রিং টেনশন। এখন বাল্ব কি হয়, তাপে প্রসারিত হয়, বাল্ব তাপে প্রসারিত হয়। এই বাল্ব তাপে প্রসারিত হইলে, হ্যাঁ, বাল্ব যখন তাপে প্রসারিত হয় তখন এই প্রসারণের জায়গা করে দেওয়ার জন্য এই টেপেড ক্লিয়ারেন্সটা রাখতে হয়। এই টেপেড ক্লিয়ারেন্স রাখার জন্য, হ্যাঁ, দেখা যায় যে বাল্ব যখন তাপে প্রসারিত হয় তখন এই ক্লিয়ারেন্সটুকু, গ্যাপটুকু সমন্বয় করা হয়, সমন্বয় হয়ে যায়, এবং এতে করে দেখা যায় যে বাল্ব সঠিক সময়ে খুলে সঠিক সময়ে বন্ধ হয়। আর যদি এটা ক্লিয়ারেন্স না রাখা হয় তাহলে কি হবে, বাল্ব তাপে প্রসারিত হয়ে সবসময় বাল্ব খোলা থাকবে, হ্যাঁ, এই সমস্যার সৃষ্টি হবে। তো আমরা এই যে দেখতে পাচ্ছি যে টেপেড ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট করার জন্য আমার একটা ফিলার গেজ লাগবে। এই ফিলার গেজটা, হ্যাঁ, একটা নির্দিষ্ট ফিলার গেজের পাত লাগবে, যে 0.45 মিলিমিটার যদি লাগে তাহলে 0.45 মিলিমিটার একটা ফিলার গেজ আমার এখানে স্থাপন করতে হবে। এখন 0.45, 0.35 বা যে কোনোটাই লাগুক না কেন, ইনলেটের আবার অ্যাডজাস্টের জন্য আলাদা লাগে। ইনলেটের জন্য গ্যাপ কম লাগে, অ্যাডজাস্টের জন্য গ্যাপটা বেশি লাগে, কারণ অ্যাডজাস্ট বাল্বের ভিতর দিয়ে তাপ বেশি, মানে অ্যাডজাস্ট গ্যাসের তাপ বেশি থাকে। অ্যাডজাস্ট গ্যাস যখন অ্যাডজাস্ট করতে বের হয়ে যায় তখন সেটা বেশি উত্তপ্ত হয় এবং ক্লিয়ারেন্স বেশি লাগে। আমি তোমাদের বোর্ডে আমি এই বিষয়ে তোমাদের আমি একটু দেখাবো। দেখো এখানে যে কীভাবে অ্যাডজাস্ট করতে হবে, একটু ভিডিওটা ছবিটা দেখে নাও। এখানে টেপেড এই ফিলার গেজটা ধরতে হবে, তারপরে এই জায়গায় একটা রেঞ্জ কী করতে হবে, হ্যাঁ, লক নাটটাকে ঢিলা দিতে হবে, তারপরে একটা স্ক্রুড্রাইভার দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে এই ফিলার গেজটা মোটামুটি টাইট অবস্থায় আসাতে করতে পারে। তবে এই কাজটা কখন করতে হবে, এই কাজটা করতে হবে দুটি বাল্ব বন্ধ অবস্থায়। এটা যদি ইনলেট হয়, এটা যদি অ্যাডজাস্ট হয়, তাহলে ইনলেট এবং অ্যাডজাস্ট দুটা বাল্ব বন্ধ থাকলে এই রকার আর্মগুলি ফ্রি থাকবে, বাল্ব তার সিটে বসে থাকবে, রকার আর্মগুলি মুক্ত থাকবে, এই বাল্বের উপর কোনো চাপ প্রয়োগ করবে না। সেই অর্থাৎ কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে আমাদের দুইটা বাল্ব অবশ্যই কী থাকে, বন্ধ থাকে। এই কম্প্রেশন স্ট্রোকের শেষের দিকে এই কাজটা করতে হবে। আমরা এই কাজটার জন্য আমি এখন তোমাদের ক্যামেরাতে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমাদের দেখো যে আমরা একটা চিত্র আঁকি, যে এটা যদি রকার আর্ম হয়, হ্যাঁ, এই জায়গায় এটা হচ্ছে তোমার পুশ রড, এটা টেপেড, বল টাইপ থাকতে পারে। এইখানে একটা ক্যাম আছে, আর এইখানে আমাদের
বাল্বটা এই অবস্থায় ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তার ফেস সিটে বসে আছে, এই জায়গায় বাল্ব লাইট, এদিকে বাল্ব লাইট, আর এই জায়গায় আমার স্প্রিং থাকে। আর এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা হচ্ছে টেপেড ক্লিয়ারেন্স। তাহলে টেপেড ক্লিয়ারেন্স এইটাই। এখন এই কাজটা আমরা কিভাবে করব? 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের টেপেড কভার খুলতে হবে। টেপেড কভার খুলতে হবে, ঠিক আছে। 2 নম্বর, এইখানে একটা কভার থাকে, এখানে একটা কভার থাকে, এই কভারটাকে বলা হয় টেপেড কভার। এদিকে একটা কভার থাকে, একটা নাটবল্ট থাকে, এই কভারটাকে বলা হয় টেপেড কভার। এই টেপেড কভারটা প্রথমে কি করতে হবে? খুলতে হবে। তো টেপেড কভার খোলার পরে আমরা এই ভিতরে আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে যে এরকম পেয়ে যাবো। আর এইটুকু আমরা দেখতে পারবো না, এইটুকু থাকবে ব্লকের ভিতরে, এইটুকু আমরা দেখতে পাবো না, এইটুকু ব্লকের ভিতরে থাকবে। টেপেড কভার খুলে ফেলছি, তারপরে ওইখানে রকার আর্ম দেখতে পারবো। আর দেখতে পারবো যে এই জায়গায় একটা অ্যাডজাস্টিং স্ক্রু, আর এর উপরে একটা আমরা পাবো এখানে একটা লক নাট। হ্যাঁ, তো এইখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, পরে যেটা করতে হবে, যে আমাদের ফ্লাই হুইল ঘুরিয়ে কম্প্রেশন স্ট্রোকের শেষে নিতে হবে। কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে নিতে হবে। তাহলে কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে নিতে হবে, অর্থাৎ এইখানে একটা ফ্লাই হুইল আছে, ধরো একটা ফ্লাই হুইল আছে, এই ফ্লাই হুইলটাকে যখন আমি ঘোরাবো তখন এটা এই 2টা বাল্ব, ঠিক আছে, ফ্রি হয়ে যাবে। একটা সময় দেখা যাবে যে দুটা যদি আরেকটা রকার আর্ম থাকে, এই জায়গায় আরেকটা রকার আর্ম থাকে, একটা ইনলেটের জন্য, আরেকটা অ্যাডজাস্টের জন্য, আরেকটা রকার আর্ম যদি থাকে এই জায়গায়, তাহলে এটা কি করবে? দুটা রকার আর্ম ফ্রি হয়ে যাবে একটা মুহূর্তে। অথবা ফ্লাই হুইলের এই জায়গায় টিডিসি মার্কের সাথে মিলাইতে হবে। বডিতে একটা মার্ক থাকবে, এই বডির মার্কের সাথে ফ্লাই হুইলের টিডিসি মার্কে মিলাইতে হবে। অর্থাৎ ফ্লাই হুইলটা ঘুরাইলে একটা দাগ কাটা থাকে, যে এখানে টিডিসি একটা মার্ক থাকে আর বডিতে একটা মার্ক থাকে। তাহলে এই বডি মার্ক এবং টিডিসি মার্ক মিলাইলে পিস্টন কি আছে, কম্প্রেশন টিডিসিতে আছে, সেটা কম্প্রেশনের টিডিসিতে আছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য আমার দেখতে হবে যে এই দুটা রকার আর্মে যদি এইভাবে আমি চাপ দিই উপর নিচে করে, তাহলে এটা কী হবে? টাস টাস একটা শব্দ করবে। অর্থাৎ বাল্বের উপরে কোনো চাপ নাই, এরকম ফাঁকা অবস্থায় আছে, যে বাল্বের উপর কোনো চাপ নাই, এরকম বাল্বের সাথে এরকম ফাঁকা অবস্থায় আছে। এখানে যদি একটা বাল্ব থাকে, হ্যাঁ, কি আছে? হ্যাঁ, ফাঁকা অবস্থায় আছে, ফাঁকা অবস্থায়। এটা হলো টেপেড ক্লিয়ারেন্স, এটা টেপেড ক্লিয়ারেন্স। অর্থাৎ এই টেপেড ক্লিয়ারেন্সটা আমার অ্যাডজাস্ট করার আগে আমার এই অবস্থা আনতে হবে, অর্থাৎ কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে নিতে হবে, কারণ এই অবস্থায় দুটো বাল্বের উপর কোনো চাপ থাকে না। তো এটা আরেকটা পদ্ধতি আছে, দেখি আমাদের সময় কি অবস্থা। হ্যাঁ, সময় মোটামুটি যাই আছে। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যে তোমার রকার আর্ম দেখে যে এই রকার আর্ম আর এই রকার আর্ম, আমি যদি ফ্লাই হুইল ঘুরাইতে থাকি, তখন দেখা যাবে যে ধরলাম এটি ইনলেটের জন্য, ইনলেটের রকার আর্ম নিচের দিকে গেল। হ্যাঁ, আবার ওই উল্টা ঘুরাইলে, ধরলাম আমরা এইদিকে ঘুরাইতেছি, কিন্তু উল্টা ঘুরাইলে
আমি যদি এরকম উল্টা ঘোরাই, তখন যদি আমি উল্টা ঘোরাই, এই ফ্লাইহুইলটা যদি আমি উল্টা ঘোরাই, তখন এইটা নিচের দিকে যাবে। তাহলে ফ্লাইহুইল এইরকম করলে এই রকার আর্ম দুটি আপ ডাউন করবে, রকার আর্ম দুটি আপ ডাউন করবে। সেই পজিশনটা হচ্ছে সাকশনের শুরু, একজস্টের শেষ। সাকশনের শুরু, তাহলে এটা হলো সাকশনের শুরু আর একজস্টের শেষ। তাহলে সাকশনের শুরু, একজস্টের শেষ, এই অবস্থাটাকে আমরা কি বলি? এই অবস্থাটা হচ্ছে পিস্টন টিটিসিতে আছে সাকশনের শুরুতে। তারপরে পুরা যদি এক পাক ঘুরাই নিই, পুরা যদি আমি এই ফ্লাইহুইলটাকে যদি এক পাক ঘুরাই নিই, এই ফ্লাইহুইলটাকে যদি এক পাক ঘুরাই নিই, তাহলে অর্ধপাকে হবে আমার, অর্ধপাকে হবে কম্প্রেশন, সাকশন শেষ, আর অর্ধপাকে হবে কম্প্রেশন শেষ। অর্থাৎ এই যে দুইটা ওভারল্যাপ করতেছে, ফ্লাইহুইল যখন আমি এরকম করতেছি আর এই রকার আর্ম দুটি যখন আপ ডাউন করতেছে, ওই পজিশনটাকে বলা হয় ওভারল্যাপিং পিরিয়ড। এই ওভারল্যাপিং পিরিয়ড থেকে পুরো এক পাক ঘুরাইলে, অর্ধেক ঘুরাইলে সাকশন শেষ আর অর্ধেক ঘুরাইলে কম্প্রেশন শেষ। অর্থাৎ ওভারল্যাপিং থেকে যদি আমি এক পাক ঘুরিয়ে নেই, ওভারল্যাপিং থেকে যদি আমি এক পাক ঘুরিয়ে নেই, তাহলে সেটা চলে যাবে কম্প্রেশন স্ট্রোকের শেষ। আমি আবার বলছি, ওভারল্যাপিং কিভাবে নিবা? ফ্লাইহুইল ঘুরাইতে থাকবা, একটা পর্যায়ে ইনলেট বাল্ব নিচের দিকে নামতে থাকবে, ওই সময় উল্টা ঘুরাইবা, ওই সময় উল্টা ঘুরাইবা, ওই সময় উল্টা ঘুরাইলে দেখা যাবে যে আবার একচল বাল্ব নিচের দিকে নামতেছে। আর ওই সময় যদি আমি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ডান দিকে বাম দিকে ঘুরাই, তাহলে ওই রকার আর্ম দুটিও ওভারল্যাপ করতে থাকবে এরকম। রকার আর্ম দুটিও এরকম ড্যান্সিং পজিশনে থাকবে বা ওভারল্যাপিং পজিশনে থাকবে। এই ওভারল্যাপিং পজিশন থেকে যদি পুরো এক পাক আরো ঘুরাই নেই, অতিরিক্ত আরো এক পাক ঘুরাই নেই, তাহলে এক পাকে অর্ধপাকে সাকশন শেষ আর অর্ধপাকে কম্প্রেশন শেষ হয়ে যাবে। তাহলে এই পর্যায়ে আমরা যদি টেপের ক্লিয়ারেন্স সমন্বয় করি, তখন আমাদের এই টেপের ক্লিয়ারেন্স সমন্বয় করা সঠিক হবে। তো টেপের ক্লিয়ারেন্স সমন্বয় করার জন্য এইখানে যে তোমার যেটা আছে, এটা হচ্ছে তোমার লক নাট। এটা হচ্ছে তোমার এটা হচ্ছে লক নাট, এটা হচ্ছে তোমার লক নাট। এই লক নাটটা, আর এটা হচ্ছে যে লালটা, এটা হচ্ছে তোমার সরি ভুল হয়েছে, এটা লক নাট। তাহলে এটা হচ্ছে লক নাট আর এটা হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু। এটা হচ্ছে অ্যাডজাস্টিং স্ক্রু, অ্যাডজাস্টিং স্ক্রু। তাহলে অ্যাডজাস্টিং স্ক্রুটাকে আমি একটা স্ক্রুড্রাইভার দিয়ে ঘোরাতে পারবো। আর এই যে লক নাটকে ঘোরাইতে গেলে আমার একটা কি লাগবে? একটা রেঞ্জ লাগবে। লক নাটকে ঘোরাইতে গেলে আমার একটা কি লাগবে? একটা রেঞ্জ লাগবে। ধরলাম একটা রেঞ্জে আমি এটাকে ঘুরাইতেছি, এই লকটাকে একটা রেঞ্জে ঘুরাচ্ছি, ঠিক আছে? এই রেঞ্জে ঘুরাইলে লকটা ঢিলা হয়ে যাবে। এই মুহূর্তে আমার এই জায়গায় একটা ফিলার গেজ প্রবেশ করাইতে হবে। এই জায়গায় কি করতে হবে? এই যে লক নাটটাকে যখন আমি ঢিলা দিলাম, আর এই জায়গায় একটা স্ক্রুড্রাইভার, লক নাটটাকে আমরা একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমরা কি করব? একটা স্ক্রুড্রাইভার দিয়ে যখন আমি এটাকে ঢিলা দিব, ঠিক আছে, তখন এই স্ক্রুড্রাইভারটা এই লক নাটটার উপরে একটা স্ক্রুড্রাইভার, এটা কি হবে? এই ভিতরে অ্যাডজাস্টিং স্ক্রুটাকে ঘোরানো যাবে। ঘোরাইলে এই জায়গায় গ্যাপটা কম বেশি হবে, এবং এইখানে এই গ্যাপ কম বেশি হওয়ার কারণে এইখানে পিভট আছে, এই গ্যাপটাও কম বেশি হবে। তখন এইখানে আমরা ফিলার গেজ প্রবেশ করাই, অর্থাৎ এই জায়গায় একটা এই জায়গায় একটা ফিলার গেজ যদি আমি প্রবেশ করাই, এই জায়গায় যদি আমি একটা ফিলার গেজ প্রবেশ করাই, তাহলে এই জায়গায় যে গ্যাপটা সেটা আমরা একটা ফিলার গেজ, তাহলে ফিলার গেজ প্রবেশ করাইলে এইখানে কি পরিমাণ গ্যাপ আছে, ধরলাম এটা 0.4 মাপের একটা ফিলার গেজ, 0.4 মিলিমিটার একটা ফিলার গেজ, যেটা কোম্পানি সাজেস্ট করেছে যে এই ফিলার গেজটা ব্যবহার করতে হবে, ঠিক আছে?
তো এটা আমরা ফিলার গেজটা ব্যবহার করব। তারপরে আমরা এখানে এরকম ওঠানামা করাবো। এই ওঠানামা করানোর পরে ঠিক আছে, এই যে এরকম মোটামুটি টাইট অবস্থায় আসা যাওয়া করে। দেখো আমার হাতের দিকে দেখো, এই ফিলার গেজটা আমি এরকম করবো, আর এখানে স্ক্রু ড্রাইভারটা এইভাবে আমরা ঘোরাবো। এইখানে যদি আমি বেশি চাপ দিই তাহলে টাইট হবে, এখানে ক্লকওয়াইজ ঘুরালে টাইট হবে, এন্টি ক্লকওয়াইজ ঘুরালে ঢিলা হবে। মোটামুটি টাইট অবস্থায় আসা যাওয়া করে ওই অবস্থায় আমরা স্প্যানার দিয়ে লক নাটটাকে টাইট দিয়ে দেব। তাহলে এইখানে আমরা প্রথম ধাপ হচ্ছে টেপেট কভার খোলা, তারপরে হচ্ছে কম্প্রেশন স্ট্রোকের শেষে নিয়ে যাওয়া, তারপরে হচ্ছে নক নাটটাকে ঢিলা দেওয়া, অ্যাডজাস্টিং স্ক্রু ঘুরিয়ে ফিলার গেজ প্রবেশ করিয়ে মোটামুটি টাইট অবস্থায় আসা যাওয়া করতে পারে, সেই অবস্থায় আবার লক নাটটাকে টাইট দেওয়া। এইভাবে প্রত্যেকটা বাল্বের জন্য টেপেট ক্লিয়ারেন্স সমন্বয় করতে হবে। আর টেপেট ক্লিয়ারেন্স যদি সমন্বয় আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে আমার বাল্বের যে টাইমিংটা সেটা নষ্ট হয়ে যাবে। বাল্ব টেপেট ক্লিয়ারেন্স কম হলে বাল্ব বেশি খুলবে, আর টেপেট ক্লিয়ারেন্স বেশি হলে বাল্ব কম খুলবে। এর জন্য যে সমস্ত প্রতিক্রিয়া আছে সেগুলি প্রতিক্রিয়া হইতে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু স্লাইডে চলে যাই। দেখো এখানে একটা ভিডিও আছে, ভিডিওর মাধ্যমে যদি আমরা কিছুটা বুঝতে পারি, আমি এতক্ষণ যা বললাম সেটা একটু ভিডিওর আকারে দেখতে পারলে আমাদের ভালো হবে। এই যে এটা টেবিল কভার খোলা হয়েছে, টেবিল কভার খোলার পরে আমাদের এই ধরনের আমরা বাল্বের অবস্থা দেখতে পারবো। যে এই যে ফ্লাই হুইল ঘোরানো হলো, ফ্লাই হুইল ঘোরায় সেটাকে কি করা হলো, কম্প্রেশন স্ট্রোকের শেষ পর্যায়ে নেওয়া হলো টিডিসি থেকে আরো এক কাজ দিয়ে। অর্থাৎ এই যে এখন দুইটা বাল্বের দেখো দুইটা এই যে পুশ শট ফ্রি হয়ে গেছে, এই অবস্থায় কোনো প্রকার বাল্বের উপর চাপ নাই। এই যে আমরা এখানে কি করতেছি, আমরা অ্যাডজাস্টিং স্ক্রু এবং লক নাটটাকে খুলে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপরে আমরা যে এখানে এই যে ফিলার কেসটা প্রবেশ করানো হয়েছে। তারপরে আমার দেখো